ল্যান্থানাইড এলিমেন্টগুলো জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন পাঠিয়েছিলাম। খাতায় লিখেছিস? লিখেছিস তোরা খাতায়? দেখা দেখি খাতায়, দেখা কোথায় লিখেছিস। লিখেছিস নিশা খাতায়? ল্যান্থানাইড সংকোচন পাঠিয়েছিলাম, লিখেছিস? তিয়াশা, ঋষিকা লিখেছিস ল্যান্থানাইড সংকোচন জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন? লিখিস কেন আজকে? কেন? হ্যাঁ কেন? তোরা লিখিস নি তাই তো? পরীক্ষাতে কি করে জিজ্ঞেস করবে? ল্যান্থানামের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। পরীক্ষা দিতে কে কে আসবে পরের দিন? ল্যান্থানামের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন লিখবি। ল্যান্থানামের পাঠিয়েছিলাম, ল্যান্থানাইডেরও পাঠিয়েছিলাম, অ্যাক্টিনিয়ামের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন আর অ্যাক্টিনাইডের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। তুই এখান থেকে মুখস্থ করছিস, আর কিছু বলার নেই। যদি খাতায় না লিখিস আর কি বলবো? মুখস্থ করে যাস পরীক্ষার আগে অন্তত। এটা ভুল আছে বললাম তো, পিরিয়ড টেবিলটা এখানে ভুল আছে। এই পিরিয়ড টেবিলটা ল্যান্থানাম আমার কোনো দিন ল্যান্থানাইড না, ল্যান্থানাম ডি ব্লক এলিমেন্ট। দেখবি বইয়ের মধ্যে পড়লে দেখবি লেখা আছে ল্যান্থানাম হচ্ছে ডি ব্লক এলিমেন্ট। বোঝা গেল? চল যাই হোক, খাতায় লেখ আর যেখানেই লেখ, দেখবি পরীক্ষার আগে যদি খাতায় না লিখে রাখিস গ্রুপের মধ্যে খুঁজে পাবি না। আর ব্যাপার হচ্ছে এত ছবি আছে, তুই কোনটা ছেড়ে কোনটা খুঁজবি? তখন অলরেডি বুঝে গেছিস যে টেস্ট পরীক্ষা দিয়ে ক্লাস 12 প্রথম থেকে যদি ব্যাপারটা অর্গানাইজ রাখতিস তাহলে এত চাপ হতো না বছরের শেষে, যে চাপটা এখন ফিল করতে পারছিস। নেক্সট কোশ্চেন 72। আচ্ছা, কোশ্চেনটা কি বলেছিলাম? বেসিক্যালি ডি ব্লকের মধ্যে একজন আছে যে +8 অক্সিডেশন স্টেট দেখায়। এটা লিখে রাখ খাতায়, অসমিয়াম লেখ খাতায়, লিখে রাখ অসমিয়াম +8 জারণ স্তর দেখায়। অসমিয়াম, অসমিয়াম দেখায় হচ্ছে +8 জারণ স্তর। এটা ডি ব্লক এলিমেন্টের একটা কোশ্চেন। অসমিয়াম দেখায় +8 জারণ স্তর, অসমিয়াম +8 জারণ স্তর দেখায়। ঠিক আছে, এবারে তোর পরীক্ষাতে কি কোশ্চেন আসে ঠান্ডা মাথায় শোন। ফার্স্ট কোশ্চেন করে হচ্ছে 3Dর মধ্যে সবচেয়ে বেশি জারণ স্তর কে দেখায়? 3Dর মধ্যে সবচেয়ে বেশি জারণ স্তর কে দেখায়? এটাই সাধারণত আসে। 3Dর মধ্যে কে দেখায় বলতো? ম্যাঙ্গানিজ। 3Dর মধ্যে দেখায় ম্যাঙ্গানিজ। অসমিয়াম কত নাম্বারের ডি? এদিকে তাকা, অসমিয়াম আছে দেখো নিচে। অসমিয়াম হচ্ছে কত ডি হবে বলতো? তাহলে এটা 3D 4D 5D, এই সরি ফেরাস রুথেনিয়াম অসমিয়াম দেখ 3D 4D 5D। অসমিয়াম হচ্ছে আমার 5D এলিমেন্ট। নেক্সট কোশ্চেন 72 হয়ে গেছে, তাহলে +7 জারণ স্তর দেখো, ওটা হবে ম্যাঙ্গানিজ। 73 নাম্বার কোশ্চেন অ্যাক্টিনাইড মৌলের সাধারণ ইলেকট্রনিক বিন্যাস লেখো। এটা আমি পাঠিয়ে দিয়েছিলাম। কোশ্চেন নাম্বার 74 সন্ধিগত মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস লেখো। এটা আমি পাঠিয়ে দিয়েছিলাম। সন্ধিগত মৌল মানে হচ্ছে ট্রানজিশন মেটাল, ট্রানজিশন এলিমেন্ট। 75 নাম্বার ল্যান্থানাইড মৌলগুলি সাধারণ ইলেকট্রন বিন্যাস লেখো। এটা পাঠানো আছে। আচ্ছা, সন্ধিগত মৌল বোঝা গেছে। সন্ধিগত মৌল তো ডি ব্লক এলিমেন্ট। আগের দিন একটা দেখবি গ্রুপে জিজ্ঞেস করেছিল ইনার্ট ট্রানজিশন এলিমেন্ট মানে কি? ইনার্ট ট্রানজিশন এলিমেন্ট মানে হচ্ছে বেসিক্যালি এ ব্লক এলিমেন্ট। সন্ধিগত মৌল কাদের বলে? ডি ব্লককে বলে হচ্ছে সন্ধিগত মৌল, আর এ ব্লককে বলে হচ্ছে ইনার্ট ট্রানজিশন এলিমেন্ট, মানে অভ্যন্তরীণ সন্ধিগত মৌল। কেন বলে? দেখ বেসিক্যালি সন্ধিগত মৌল মানে কি? সন্ধিগত মৌলতে তুই ভাব এখানে ভ্যালেন্স ইলেকট্রনটা কোথায় ঢোকে? আমি ভাবছি 3Dর কথা, তুই ভাব ক্রোমিয়ামের কথা। ক্রোমিয়াম, ক্রোমিয়ামের দেখ ভ্যালেন্স শেল কোনটা বলতো? ক্রোমিয়ামের ভ্যালেন্স শেল মানে সবচেয়ে বাইরের শেল কোনটা? ক্রোমিয়ামের 4 নাম্বার শেলটা, কিন্তু ফোরেন্স কিন্তু ওর ভ্যালেন্স, ফোরেস হচ্ছে ওর ভ্যালেন্স শেল অবভিয়াসলি। তারপরে তো 3D আসছে, 4 নাম্বার শেল তো ভ্যালেন্স, বাইরেরটা তো ভ্যালেন্স হবেই। তো বেসিক্যালি ক্রোমিয়ামের কথা যদি ভাবিস, দেখ আমার 4 নাম্বার শেল ভ্যালেন্স শেল। ইলেকট্রন সবার লাস্টে কোথায় ঢোকে? দেখ ফোরেসে আগে ঢুকে যায়, তারপরে কোথায় ঢোকে? দেখ 3Dতে। বুঝতে পেরেছিস? তার মানে 4 আগে ঢোকে, তারপরে 3-এ ঢোকে, বুঝলি? তার মানে ভ্যালেন্স -1-এ যখন ঢোকে সেটাকে বলে হচ্ছে বেসিক্যালি ট্রানজিশন মেটাল। এটা হচ্ছে সিম্পল লজিক, বোঝা গেল? ভ্যালেন্স -1-এ যখন ঢোকে সেটাকে বলে হচ্ছে ট্রানজিশন মেটাল, মানে সন্ধিগত মৌল। এবারে তুই এফ ব্লকের কথা ভাব। তুই ভাব ল্যান্থানামের পরে যাচ্ছে ধর সিরিয়াম। সিরিয়াম কত নাম্বার পিরিয়ডে আছে? ল্যান্থানাম যে পিরিয়ডে আছে সেই পিরিয়ডে সিরিয়াম আছে। তাহলে সিরিয়াম কত নাম্বার পিরিয়ডে আছে? গোন উপর থেকে 1 2 3 4 5 6, সিরিয়াম আছে হচ্ছে 6 নাম্বার পিরিয়ডে। সিরিয়ামের কথা যদি ভাবিস, সিরিয়ামের আমার কি কি আছে? 6s 5d আর 4f। দেখ সিরিয়ামে আমার ইলেকট্রন কোথায় ঢুকলো? 6s আগে ঢুকে যাবে, তারপরে আমার ঢুকবে কোথায়? 4f-এ। 4-এ ঢুকছে, তার মানে দেখ ঢুকছে হচ্ছে কথা বলতো ভ্যালেন্স -2। তার মানে ভ্যালেন্স -2-তে যখন ঢুকবে তখন তাকে বলবো সোজা কথা আমার হচ্ছে ইনার ট্রানজিশন এলিমেন্ট। ভ্যালেন্স -1 ঢুকলে আমি বলবো ট্রানজিশন এলিমেন্ট, আর ভ্যালেন্স -2 ঢুকলে হচ্ছে আমার ইনার ট্রানজিশন এলিমেন্ট।
ওই জন্য এ ব্লক এলিমেন্টগুলোকে আমার বলে হচ্ছে বেসিক্যালি ইনার ট্রানজিশন এলিমেন্ট বা অভ্যন্তরীণ সন্ধিগত মৌল। বোঝা গেছে? আরেকটা কোশ্চেন হচ্ছে বেসিক্যালি এ ব্লক এলিমেন্টগুলোকে আরেকটা কি বলে, বলে হচ্ছে এদের বিরল মৃত্তিকা মৌল। ঠিক আছে, রেয়ার আর্থ এলিমেন্ট। এ ব্লকে যে মেটালগুলো আছে এদেরকে কি বলে, বিরল মৃত্তিকা মৌল বা রেয়ার আর্থ এলিমেন্ট। এ ব্লকের এলিমেন্টগুলোকে কি বলে, বিরল মৃত্তিকা মৌল বা রেয়ার আর্থ এলিমেন্ট। এবার নাম শুনে মনে হচ্ছে এরা হচ্ছে আর্থের মধ্যে রেয়ার, অবভিয়াসলি রেয়ার। যেমন ধর কোনো এলিমেন্ট এদের মধ্যে আছে, তুই এক টন যদি ওর নিস, মানে ওর মানে আকরিক আর খনিজ পড়েছিস তো, ইয়েতে কোথায় পড়েছি বলতো, খনিজ আর আকরিক কোন চ্যাপ্টারে আছে, ধাতুবিদ্যা বেসিক্যালি মেটালার্জিতে। খনিজ আর আকরিক পার্থক্য পড়েছিস ওর মধ্যে। ধর কোনো আকরিক যদি নিস, হতে পারে এরকম 1 টন আকরিকের মধ্যে 0.2 গ্রাম মিশে আছে, বুঝতে পারছি, 1 টনের মধ্যে 0.2 গ্রাম। এই জন্য হচ্ছে এরা বেসিক্যালি রেয়ার আর্থ এলিমেন্ট। তো যাই হোক, চল কোশ্চেন নাম্বার 76 77 পাঠানো আছে ভাই, আর বলছি না, 76 77 পাঠানো আছে। নেক্সট কোশ্চেন 78, কোন বিন্যাসটির স্থায়িত্ব সর্বোচ্চ? এটা একটু ভালো করে এবার বোর্ডের দিকে দেখবি, কোন বিন্যাসটির স্থায়িত্ব সর্বোচ্চ? D6 D7 D8 D9, কার স্টেবিলিটি সবচেয়ে বেশি? D8 কেন হবে? হ্যাঁ আচ্ছা, এটা পরে বলছি, দাঁড়া। কোশ্চেন নাম্বার 79, CrO4 -2 MnO4 -2 এর মধ্যে কোনটি জারক দ্রব্য কেন? এটা বলছি। 80 নাম্বার, ম্যাঙ্গানিজ অক্সিজেনের উপস্থিতিতে সর্বোচ্চ জারণ স্তর +7 দেখায়, কিন্তু ফ্লুরিনের উপস্থিতিতে জারণ স্তর +4 হয় কেন? এটা আমি পাঠিয়ে দেবো, এটা আমি পাঠাবো 80 নাম্বার। আচ্ছা, যেগুলো পাঠাবো বলেছিলাম মার্ক করা আছে তোদের কাছে? কোশ্চেন নাম্বার 81, ক্রোমিয়াম আর ম্যাঙ্গানিজের একটি করে আকরিক উল্লেখ করো। কী হবে বলতো, ক্রোমিয়ামের আকরিক আর ম্যাঙ্গানিজের আকরিক? এ তো প্রিপারেশন বেসিক্যালি। কোথায় আছে, চলে যা, ক্রোমিয়ামের আকরিক তুই পেয়ে যাবি K2CR207 এর প্রিপারেশনের মধ্যে, আর ম্যাঙ্গানিজের আকরিক হচ্ছে ম্যাঙ্গানিজের প্রিপারেশনের মধ্যে। একজন হচ্ছে পাইরোলুসাইট আর ক্রোমিয়ামটা কী হবে, ম্যাঙ্গানিজের হচ্ছে পাইরোলুসাইট। আমি বলছি না কোথায় মার্ক করা আছে, আর এ তো KMnO4 এর প্রিপারেশন যেখানে আছে ওখানে আছে, একদম ফার্স্ট লাইন। KMnO4 এর আকরিককে পাইরোলুসাইট, আর ক্রোমিয়ামের আকরিককে K2CR207 এর প্রিপারেশন আছে ফার্স্ট লাইনে, ক্রোমাইট আকরিক। ঠিক আছে, চল কোশ্চেন নাম্বার 82, পাইরোলুসাইট থেকে KMnO4 প্রস্তুতির রাসায়নিক সমীকরণ দাও। পাইরোলুসাইট থেকে KMnO4 প্রস্তুতির রাসায়নিক সমীকরণ দাও। এ তো ভাই ওই তো আছে, এই মাত্র বললাম, KMnO4 এর প্রিপারেশনের সমীকরণ বেসিক্যালি স্টেপ 1 স্টেপ 2 করে বলেছি। বুঝতে পারলি? কোশ্চেন দেখে বুঝতে পারছিস? নেক্সট কোশ্চেন, কপারকে কি সন্ধিগত মৌল বলা যায়? এটা পাঠানো আছে। সন্ধিগত মৌল কাদের বলে বেসিক্যালি, যেখানে হচ্ছে আমার অ্যাটম বা আয়নিক ভার্সানে ওদের ডি হচ্ছে ইনকমপ্লিট, তাই তো? এটাই হচ্ছে আমার বেসিক্যালি সন্ধিগত মৌল। তো কপারকে সন্ধিগত মৌল বলা যায়। জিঙ্ককে কি সন্ধিগত মৌল বলা যায়? জিঙ্ককে কি সন্ধিগত মৌল বলা যায়? জিঙ্ক হচ্ছে 4:3D10, ডি আমার কমপ্লিটলি ফুলফিল, তাহলে জিঙ্ক হচ্ছে আমার সন্ধিগত মৌল নয়। নেক্সট কোশ্চেন হচ্ছে দেখ 84, ল্যান্থানয়েডগুলির মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? ল্যান্থানয়েডগুলির মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? ঠিক আছে, পেজ নাম্বার, ল্যান্থানয়েড সংকোচন। পেজ নাম্বার হচ্ছে এটা। আচ্ছা, তোকে বলে দিচ্ছি ব্যাপারটা, চলে যা তুই বার কর। 8.6 আচ্ছা দেখ, এখানে ল্যান্থানয়েড সংকোচন বেসিক্যালি ব্যাপারটা কি, ল্যান্থানয়েড সংকোচন একটা কোশ্চেন মনে আছে, জিরকোনিয়াম আর হ্যাফনিয়ামের ব্যাসার্ধ সেম হয়, ওদেরকে সেপারেট করতে কষ্ট করতে হয় বেসিক্যালি, জিরকোনিয়াম হ্যাফনিয়াম।
ওটার কারণটা কি ছিল বলতো? ল্যান্থানার সংকোচন। ল্যান্থানার সংকোচন জিনিসটা কি? এদিকে তাকা, ধর জিরকোনিয়াম থেকে হ্যাফনিয়ামে গেলাম, উপর থেকে নিচে যাচ্ছি, সাইজ আমার কি হওয়া উচিত? শেল বাড়ছে, সাইজ বাড়বে, এটাই আমার হওয়া উচিত ছিল স্বাভাবিকভাবেই। গ্রুপ বরাবর উপর থেকে নিচে গেলে আমার শেল একটা করে বাড়তে থাকে, তাহলে সাইজ বাড়ে। ক্লাস 11 পিরিয়ড টেবিলে পড়েছিলাম, ক্লাস 10এও ছিল, ক্লাস 10এও ছিল না পর্যায় সারণী? পর্যায় সারণীর মধ্যে এইগুলো ছিল, না পড়লে সেটা আলাদা ব্যাপার। এখন দেখ ল্যান্থানাইট সংকোচনটা কি বেসিক্যালি। ধর ভালো করে দেখবি, খাতায় লেখার কোনো দরকার নেই এখানে। ধর সিরিয়ামের মধ্যে আমার ইলেকট্রন ঢুকছে, কোথায় ঢুকলে সিরিয়ামের ইলেকট্রন? 4f এ ঢুকবে, 4f এ ঢুকবে সিরিয়ামের ইলেকট্রন। সিরিয়ামের পরে যে আছে সেখানে আমার ইলেকট্রন কোথায় ঢুকবে? 4f এই ঢুকবে। দেখ সিরিয়ামে আমার ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? ধরে নে 4f1। প্যাসিডোমিয়াম তারপরে আছে, প্যাসিডোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? 4f2। ঠিক আছে, দেখ এই প্যাসিডোমিয়ামে যে 4f ইলেকট্রনটা ঢুকছে ওটাকে ধাক্কা দেবে কে, মানে বাধা দেবে কে? ঢোকা ইলেকট্রনটাকে বাধা দেবে কে বলতো? 4f1 এর ইলেকট্রনটা বাধা দেবে। বুঝতে পেরেছিস? একটা ইলেকট্রন যদি ঢোকে মানে এটাকে বাধা দেবে কে? 4f এর মধ্যে আরেকটা যে ইলেকট্রন আছে সে বাধা দেবে, সিম্পলি। ওগুলো তো ইলেকট্রন ক্লাউড, বোঝা গেছে? এইবারে তার মানে পিরিয়ড টেবিলে যারা যারা আছে, ধর এস এর মধ্যে একখানা ইলেকট্রন ছিল, সাপোজ s1, s2 যখন হয় তখন এস এর আগের ইলেকট্রনটা ধাক্কা দেয়, ওকে বাধা দেয় বেসিক্যালি। এফ এর মধ্যে যখন ধর 1 আছে, f2 হতে গেলে এফ এর একটা ইলেকট্রন বাধা দেয়। ধর f2 আছে, f3 হতে গেলে এফ এর ওই দুখানা ইলেকট্রন বাধা দেয়। ধর d5 আছে, d6 হতে গেলে ডি এর 5টা ইলেকট্রন বাধা দেয়। সাপোজ p3 আছে, p4 হতে গেলে p এর 3টে ইলেকট্রন বাধা দেয়। সব জায়গাতেই ধাক্কাধাক্কি চলছে, বুঝতে পেরেছিস? এটাকেই বলে হচ্ছে আমার শিল্ডিং এফেক্ট। শিল্ড করে রাখছে। কাকে শিল্ড করে রাখছে? শিল্ড করে রাখছে হচ্ছে কি বাধা দিচ্ছে ভালো করে দেখ। আমার নিউক্লিয়াস কি করে? নিউক্লিয়াস তো ভাই ইলেকট্রনকে টানবে, নিউক্লিয়াস হচ্ছে আমার ইলেকট্রনকে টানবে। এখন ধর নিউক্লিয়াস যদি ওই যে ধর নতুন ইলেকট্রনটা ঢুকছে ওটাকে যদি নিউক্লিয়াস না টানে তাহলে ইলেকট্রনটা আসবে না। সোজা কথা, বুঝতে পারছিস তো? নিউক্লিয়াস আর আমার ইলেকট্রনকে টানবে, তো নিউক্লিয়াসের চার্জ প্লাস আর ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস। না টানলে আমার ইলেকট্রনটা আসবে কোথায়? ভ্যালেন্স শেলে। এবারে ওই যে ইলেকট্রনটা আসছে, ওই ইলেকট্রন আসা আর মাঝখানে বসে থাকা নিউক্লিয়াস, এদের মাঝখানে কে ছড়িয়ে আছে বলতো? এই 4f এর একটা ইলেকট্রন। অবভিয়াসলি বোঝা গেল 4f এর একটা ইলেকট্রন ছড়িয়ে আছে। এই মাঝের লোকটা কি করছে? মাঝের লোকটা দেখ ওই নিউক্লিয়াসের চার্জ আর ইলেকট্রনটার মাঝে দেখ এই শিল্ডের কাজ করছে। শিল্ড মানে কি বলতো? ঢেকে রেখেছে। কি ঢেকে রেখেছে বেসিক্যালি? বোঝা গেল? শিল্ডের কাজ করছে। শিল্ড মানে বুঝলি? দুটো মানে কি নিউক্লিয়ার ফোর্সটার মধ্যে শিল্ডের কাজ করছে। নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ইলেকট্রনের প্রতি, এটার মাঝখানে শিল্ডের কাজ করে বসে আছে 4f এর ইলেকট্রন। বোঝা গেল? 4f সিমিলারলি s p d f সবাই এইভাবে শিল্ড করে বসে থাকে। তুই আমাকে বল এই শিল্ডিংটা যত বেশি হবে, যত ভিতরের লোকজন তত বেশি শিল্ড করবে, তত আমার নিউক্লিয়াস কি বাইরের জনকে টানতে পারবে? ভালো টানবে না কম টানবে? কম টানবে, সোজা কথা। ভিতরে যত আমার ধাক্কাধাক্কি বেশি হবে, ভিতরে যত বেশি ভালো শিল্ড করে দেবে, তত আমার বাইরের প্রতি অ্যাট্রাকশন কম হবে। তাহলে তত আমার কী হবে বলতো? রেডিয়াস বেশি হবে না কম হবে? তত আমার ইলেকট্রন কি ভিতরের দিকে ঢুকবে না বাইরের দিকে চলে যাবে? তত শিল্ড যত বেশি হবে তত ইলেকট্রন কী হবে? ভিতরের দিকে ঢুকবে না বাইরের দিকে চলে যাবে? বাইরের দিকে চলে যাবে, বুঝতে পেরেছিস? তত আমার রেডিয়াস কী হবে? তাহলে সাইজ বাড়বে, সোজা কথা। ক্লিয়ার? তার মানে সোজা কথা কী বুঝলাম বলতো? শিল্ডিং এফেক্ট যত বেশি সাইজ আমার তত বেশি। শিল্ডিং এফেক্ট যত বেশি সাইজ আমার তত বেশি। এইবারে শিল্ডিং এফেক্টের অর্ডারটা কী হয়? ক্লাস 11-এ পড়েছিলি এস গ্রেটার দ্যান পি গ্রেটার দ্যান ডি গ্রেটার দ্যান এফ, যেটা তোকে আমি ভিডিও পাঠিয়ে বলেও দিয়েছিলাম কোন টাইম থেকে কোন টাইমে দেখতে হবে। ওকে, পার্থ কি আর পড়তে আসবে না? ছেড়ে দিয়েছে পার্থ। ঠিক আছে, এস গ্রেটার দ্যান পি গ্রেটার দ্যান ডি গ্রেটার দ্যান এফ, এই হচ্ছে আমার শিল্ডিং এফেক্টের অর্ডার। বুঝলি? এইবারে দেখ, ক্লিয়ার? বুঝলি? এখন এবারে এফ এর কথা ভাবি। এফ এর তাহলে শিল্ডিং এফেক্টের অর্ডার কি? এফ এর শিল্ডিং এফেক্ট সবচেয়ে কম। এফ এর শিল্ডিং এফেক্ট সবচেয়ে কম, এস গ্রেটার দ্যান পি গ্রেটার দ্যান ডি গ্রেটার দ্যান এফ। তাহলে এফ এর শিল্ডিং সবচেয়ে কম। তার মানে এই দেখ, এবার তুই 4f এর কথা ভাব। 4f এ যখন একটা ইলেকট্রন ঢুকেছিল, এবার ধর 4f এ আমার সেকেন্ড ইলেকট্রনটা ঢুকছে, তাহলে সবাই কি আশা করে বসে আছে বলতো? 4f এর ইলেকট্রনটা আমার শিল্ড করবে। কিন্তু 4f এর তো আমার শিল্ডিং সবচেয়ে খারাপ, তাহলে কি হলো? উল্টো হয়ে গেল খেলাটা। শিল্ডিং যদি সবচেয়ে কম হয় তাহলে কি হবে? সাইজ আমার কি হবে? মানে শিল্ড যদি কম হয় তাহলে এবার বল ইলেকট্রন কি ভিতরের দিকে ঢুকবে না বাইরের দিকে চলে যাবে? ভিতর দিকে ঢুকবে, বুঝতে পেরেছিস তো? তার মানে আমার কি হলো বলতো? সিরিয়াম থেকে আমি পরেরটাতে গেলাম, আমার সাইজ কি হলো? ছোটো হলো। বুঝলি? সাইজ আমার ছোটো হলো। এইভাবে তুই যত যাবি আমার তত কী হতে হবে? দেখ এফে ইলেকট্রন ঢুকছে কিন্তু এফের তো আমার শিল্ডিং এফেক্ট কমতে থাকছে আস্তে আস্তে, শিল্ডিং তো কম এফের, তাহলে আমার তত সাইজ আস্তে আস্তে কমতে থাকলো। বোঝা গেল? এটাকেই বলেছে ল্যান্থানাইট সংকোচন। বুঝলি? তাহলে দেখ আমি যত এরভাবে যেতে থাকবো আমার কী হবে? সাইজ আমার কমবে। বুঝলি? ক্লিয়ার? তাহলে আমি যত এভাবে যাচ্ছি সাইজ কমবে। এটা অ্যাক্টিনাইটেও হবে, অ্যাক্টিনাইট সিরিজও একইভাবেই হবে, কারণ ওখানে 4f এর খেলা চলছে। বোঝা গেছে? তাহলে এবারে দেখ, তাহলে কোশ্চেনটা যদি তোকে করে
ল্যান্থানাইডগুলোর মধ্যে কার রেডিয়াস সবচেয়ে বেশি, কার হবে বলতো? ল্যান্থানামের পরে যে আছে সে তার হবে সবচেয়ে। এইবারে দেখ তোকে এটা উচ্চ মাধ্যমিকে এসেছিল, এটা সিরিয়াম হবে অ্যাকচুয়াল অ্যান্সার, কিন্তু বইতে লেখা আছে হচ্ছে ল্যান্থানাম লেখা আছে বইতে, কিন্তু ল্যান্থানাম কিন্তু আমার ল্যান্থানাইড নয়। তার কারণ কি তোকে বলছি, ল্যান্থানাম কেন ল্যান্থানাইড নয় তার কারণ দেখ, তোকে লেখাই আছে এই প্রত্যেকটা তো যত চার্ট দেখবি সবার উপরে দেখ আলাদা করে লেখা আছে ল্যান্থানাম ও ল্যান্থানয়েড মৌলগুলির ইলেকট্রন বিন্যাস, তাই না? সবকটার উপরে দেখতে পাচ্ছিস ল্যান্থানাম ও ল্যান্থানয়েড মৌলগুলির ইলেকট্রন বিন্যাস। ভাই ল্যান্থানাম যদি ল্যান্থানয়েড হতো তাহলে আলাদা করে লেখার কোনো মানে হতো ল্যান্থানাম ও ল্যান্থানয়েড বলে? বুঝতে পেরেছিস? বুঝিস নি? ল্যান্থানাম কিন্তু ল্যান্থানয়েড নয়, তার মানে এটার অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে সিরিয়াম। কিন্তু তুই কোন অ্যান্সারটা লিখবি? কি লেখা আছে কোথায়? নিচের দিকে কোন জায়গাটায় বল? 8.6 এর ল্যান্থানামের ফোরেভপক্ষে কোনো ইলেকট্রন না থাকা সত্ত্বেও ল্যান্থানাইড মৌলসমূহের আলোচনা প্রায়শই ল্যান্থানামকে অন্তর্ভুক্ত করা হয়, কারণ এটি বহু সদৃশ ধর্ম প্রদর্শন করে। ল্যান্থানাম ও ল্যান্থানাইড সারির সমস্ত মৌলকে সাধারণভাবে এলএন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। সবকটি মৌল ষষ্ঠ পর্যায়ের গ্রুপ 3 এর অন্তর্ভুক্ত। এদের অধিকাংশ ভৌত রাসায়নিক ধর্ম খুবই সাদৃশ্যপূর্ণ। একমাত্র প্রোমেথিয়াম মৌলটি তেজস্ক্রিয়, এটা মার্ক করে রাখতো। প্রোমেথিয়াম তেজস্ক্রিয় মার্ক করা আছে কি? হ্যাঁ করেছিলাম না মার্ক? প্রোমেথিয়াম হচ্ছে তেজস্ক্রিয়, ঠিক আছে? হ্যাঁ এটা আছে এর মধ্যে। তো বেসিক্যালি চল এটার অ্যান্সার তুই ল্যান্থানামই লিখছিস। আচ্ছা এইবারে দেখ এটার অ্যান্সার তুই ল্যান্থানাম লিখবি, ঠিক আছে? ল্যান্থানাম লিখলি। আচ্ছা এখন দেখ এটা বুঝেছিস, তাহলে কমলো সাইজ। এইবারে একটা ফেমাস কোশ্চেন জিরকোনিয়াম হ্যাফনিয়ামের মধ্যে দেখাই। দেখ তাহলে জিরকোনিয়াম থেকে হ্যাফনিয়ামে গেলে আমার এক্সপেকটেশন কি? শেল বেড়েছে, সাইজ বাড়বে স্বাভাবিকভাবেই, ঠিক আছে? এটা তাহলে আমার সাইজ বাড়া উচিত ছিল। এখন তো এদিকে তাকা, তাহলে জিরকোনিয়াম থেকে হ্যাফনিয়ামে গেলে আমার সাইজ বাড়া উচিত ছিল, কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা কী ঘটেছে দেখ। জিরকোনিয়াম থেকে আমি হ্যাফনিয়ামে এইভাবে টপকে যাইনি, আমাকে তো দেখ এইভাবে ঘুরেই আসতে হয়েছে না, এইভাবে ঘুরে আসতে হয়েছে। জিরকোনিয়াম থেকে হ্যাফনিয়ামের মাঝে টোটাল কতজন আছে ভাব ভালো করে, কজন আছে? এখানে 18 জন, এখান থেকে এখানে আসছে 18 প্লাস আরও 14 জন আছে, বুঝতে পেরেছিস? তাহলে টোটাল 32 জন আছে। জিরকোনিয়াম থেকে হ্যাফনিয়ামে আছে 32 জন। তোকে যদি বলি ইট্রিয়াম থেকে ল্যান্থানামে কজন আছে বলতো? এটা থেকে এখানে কজন আছে? 18 জন, বুঝতে পারছিস? এখানে 18, এখানে কিন্তু 32 ঢুকে গেছে, কারণ এখানে মাঝখানে 14 জন আরও আছে, বোঝা গেল? আচ্ছা এখন দেখ তুই জিরকোনিয়াম থেকে হ্যাফনিয়ামে গেলাম, তাহলে শেল বাড়ার জন্য সাইজ আমার বাড়া উচিত ছিল, কিন্তু দেখ আবার যখন আমি ল্যান্থানাম থেকে লুটেশিয়ামে যাচ্ছি তখন আমার সাইজ কমছে, বুঝলি? আমাকে তো ভাই এইখান থেকে আমি এইভাবেই যাচ্ছি, অ্যাকচুয়ালি ল্যান্থানাম হয়ে তো যাচ্ছি না হফনিয়ামে, বোঝা গেছে? তাহলে ল্যান্থানাম থেকে যখন হফনিয়ামে যাচ্ছি তখন আমার কি হচ্ছে? সাইজ কমে গেছে। তাহলে শেল ওয়াইজ সাইজ বাড়া উচিত ছিল। আবার দেখ আমি এখানে সাইজ কমে গেছে, এই দুখানা এফেক্ট আমার ওভারঅল সেম হয়ে যায়, বুঝতে পারলি? যেহেতু আমার দুখানা এফেক্ট সেম হয়ে যায় ওই জন্য জিরকোনিয়াম আর হ্যাফনিয়ামের হচ্ছে আমার সাইজ সেম, বুঝলি? ক্লিয়ার? আমি জিরকোনিয়াম আর হ্যাফনিয়াম তো টপকে যাচ্ছি না ভাই, ডাইরেক্ট টপকে গেলে তো আমার ডাইরেক্ট সাইজ বাড়া উচিত ছিল, যেহেতু শেল বেড়েছে। তাহলে শেলের ফ্যাক্টর ওয়াইজ আমার সাইজ বাড়া উচিত ছিল, কিন্তু আমাকে যেতে হবে ভাই এইভাবে পরপর ঘুরে ঘুরে। তাহলে ল্যান্থানাম থেকে আমি যখন যাচ্ছি হফনিয়ামে দেখ আমার কী হয়েছে দেখতে পাচ্ছি, ওখানে সাইজ কমেছে, মারাত্মক কমেছে ল্যান্থানাইন কন্ট্রাকশনের জন্য। তাহলে সাইজ বেড়েছিল আবার কমেওছে, ওভারঅল আমার দুখানার এফেক্ট সেম হয়। এটাই হচ্ছে আমার বেসিক্যালি ল্যান্থানাইট সংকোচন, বুঝলি? ল্যান্থানাম লিখবি, ঠিক আছে? এটা উচ্চ মাধ্যমিকে এসেছিল। তাহলে অ্যান্সার কী আছে তোকে বলে দিচ্ছি, দেখ চ্যাপ্টারের পিছনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ প্রশ্নোত্তর আছে না? হ্যাঁ কোনটা? না এটা অ্যান্সারটা দেখ, ওই চ্যাপ্টারের শেষে যে বিশেষ প্রশ্নোত্তর আছে তার মধ্যে আছে, দেখ ল্যান্থানাম লেখা। 2015 কোশ্চেন, মনে হয় তোদের বইতে নেই। 2015 নেই, 2016 থেকে আছে, তাই না? এটা অ্যান্সার হচ্ছে ল্যান্থানাম। তাহলে চল ক্লিয়ার, নেক্সট কোশ্চেন। এটার অ্যান্সার ল্যান্থানাম, তুই মার্ক করে রাখলি। নেক্সট কোশ্চেন হচ্ছে 85, Ag প্লাস কোবাল্ট প্লাস 2 টাইটেনিয়াম প্লাস 4। দেখ এগুলো ভাই টেস্ট পেপারের কোশ্চেন। Ag প্লাস কোবাল্ট প্লাস 2 টাইটেনিয়াম প্লাস 4, এগুলোর মধ্যে কোনটির জলীয় দ্রবণ রঙিন ও কেন? সেই কারণ কি বলতো? হ্যাঁ ডিডি ট্রানজিশন। এবার বলতে পারবি কোনটা রঙিন কেন? দেখ সিলভারের কোশ্চেন তোর আসার চান্স খুব কম। Ag প্লাস কি কালার হবে না কালারলেস হবে? সিলভার, তুই এদিকে দেখা, পিরিয়ড টেবিলের দিকে দেখা। সিলভার কোথায় আছে দেখ, কপার সিলভার গোল্ড, কপার সিলভার গোল্ড দেখতে পাচ্ছিস? কপার সিলভার গোল্ড তোর বইয়ের মধ্যে পিরিয়ড টেবিল আছে, ওটাও তুই বার করে রাখতে পারিস। কপার সিলভার গোল্ড ফার্স্ট পেজেই আছে, দেখ কপার সিলভার গোল্ড। কপার আর Ag প্লাসের ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? Ag প্লাস কপার প্লাসের যা হবে তাই হবে। ঠান্ডা মাথায় দেখ কপার প্লাসের কী হবে? কপার প্লাস, কপারের অ্যাটমিক নাম্বার 29, ইলেকট্রনিক কনফিগারেশন 4s1 3d10,
ঠিক আছে 4s1 3d10 তাহলে AG প্লাস কী হবে 4s0 3d10 মানে 5s0 4d10 সোজা কথা। d10 তার মানে হচ্ছে কি বলতো ডি ট্রানজিশন হবে না, কালারলেস, বোঝা গেছে। কোবাল্ট +2, কোবাল্টের অ্যাটমিক নাম্বার কত বল, জিজ্ঞেস করে আর লজ্জা দেবেন না। 27, তাই তো? দেখবি বাসে লেখা থাক না ধার কি জানো, ধার চাহিয়া লজ্জা দেবেন না, সেম ব্যাপার হয়ে গেছে, অ্যাটমিক নাম্বার জিজ্ঞেস করে লজ্জা দেবেন না। ওকে, কোবাল্ট +2, কোবাল্টের অ্যাটমিক নাম্বার 27, ইলেকট্রনিক কনফিগারেশন কি 4s0 3d7, তাই d7 ডি ট্রানজিশনের জন্য পারফেক্ট আছে, হয়ে যাবে। কোবাল্ট +2 কালার হবে, টাইটানিয়াম +4 কালার হবে না কালারলেস হবে, টাইটানিয়াম +4 কালারলেস, কারণ কি টাইটানিয়ামের অ্যাটমিক নাম্বার জিজ্ঞেস করে লজ্জা দেবেন না, তাই তো? চল হয়ে গেছে। 89, 86 নাম্বার পরে বলবো, এটা টেস্ট পেপার সলভ করার সময় বলবো, ঠিক আছে। ইউরোপিয়াম সিরিয়ামের মধ্যে কোনটি +2 জারণ স্তর দেখায়? ক্রোমিয়ামের সর্বোচ্চ জারণ স্তরটি লেখো, বলতে পারি ক্রোমিয়ামের সর্বোচ্চ জারণ স্তর কত হবে? +6, ঠিক আছে +6। K2Cr2O7 +6, ক্রোমিয়ামের সর্বোচ্চ জারণ স্তর হচ্ছে +6। 90 নাম্বার, ক্রোমাইট আকরিক থেকে পটাশিয়াম ডাইক্রোমেট প্রস্তুতির রাসায়নিক সমীকরণ দাও। এ তো করা আছে ভাই, ক্রোমাইট আকরিক থেকে পটাশিয়াম ডাইক্রোমেট প্রস্তুতির রাসায়নিক সমীকরণ দাও। বুঝতে পারছিস কোথায় আছে? চলে যা K2Cr2O7 এর প্রিপারেশনে চলে যা, ওখানে আছে দেখো, ওই যে পাইরোলুসাইট ক্রোমাইট ওর, ওখানে চলে যা। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। পাওয়া গেলে খুঁজে দেখ, 3খানা স্টেপ সুন্দর করে লেখা আছে, কালার টালার দিয়ে পড়তে বলেছিলাম একদম, 1 2 3 করে পেয়েছিস, খুঁজে পেয়ে গেছিস, আর কিছু বলার নেই। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 91। KMnO4 এর উপর ফোটা ফোটা করে HCl যোগ করা হলে কি ঘটে সমীকরণ সহ লেখো। এটা কত আছে? পেজ নাম্বার 491। KMnO4 প্লাস ড্রপ বাই ড্রপ HCl, পেজ নাম্বার চলে যা 491। 491 মানে বেসিক্যালি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ প্রশ্নোত্তর। দেখ তোর জন্য স্পেশাল কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, পাওয়া গেলে খুঁজে। ওর মধ্যে 10 নাম্বার দেখ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং গাঢ় HCl এর বিক্রিয়ায় কী ঘটে? উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য বিশেষ প্রশ্নোত্তর, স্পেশাল ট্রিটমেন্ট তোর জন্য। 10 নাম্বার কোশ্চেন, পেয়েছিস খুঁজে? ইকুয়েশনটা পেয়েছিস? KMnO4 প্লাস HCl। ভাই ওয়েস্ট বেঙ্গলের ওটা প্রচুর ইকুয়েশন আছে, এটা উচিত না অ্যাকচুয়ালি দেওয়া, তো উচিত। ওয়েস্ট বেঙ্গল ওটা তো ভাবনা চিন্তা করতে করতে লাগে 10 বছর, সোজা কথা। এই কোন যুক্তিতে এইসব চ্যাপ্টার রেখেছে আমার জানা নেই, CBSE আসে সব নেই এত। তুই ভাব, তুই যদি ক্লাস 12-এর পরে সাপোজ তুই পড়বি হচ্ছে কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, তোর জেনে কী হবে এসব? সিম্পলি তোকে বলছি, তুই ক্লাস 12-এর পরে পড়বি কম্পিউটার সায়েন্স, তো তোর এখন জেনে কী হবে যে KMnO4 ফোটা ফোটা করে HCl যোগ করে কী হবে? বেসিক জিনিসটাতে সবার সেম থাকে, সেটা হোক, মানে CBSE ISC বেঙ্গল বোর্ড সবার সিলেবাস সেম থাক, সেখানে তুই এই যে এক্সট্রা 6টা চ্যাপ্টার পড়ছিস, এর তো অ্যাপ্লিকেশন মনে হয় না কোথাও আছে। তো যদি ধর JEE-র কথা ভাবিস, জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বা নিট, সেখানে তুই ভাবিস ইনঅর্গ্যানিকের কথা, তো সেখানে তোকে শুধু NCERT খুঁটিয়ে পড়তে হবে, তো NCERTর মধ্যে তো এসব নেই, কী হবে এসব পড়ে? আলটিমেটলি দিনের শেষে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ওই জন্য দেখবি তোকে তো পার্সেন্টেজ কিন্তু ম্যাটার করবে উচ্চ মাধ্যমিক করবে, আগের দিনও বলছিলাম, কারণ কলেজে অ্যাডমিশনের সময় কিন্তু এসব ডাজেন্ট ম্যাটার, কোন বোর্ড ছিল, তোর কম্পিটিশন কিন্তু তখন CBSE-র সাথেই হচ্ছে, আর CBSE তো নাম্বারের স্কিম দুর্দান্ত। 70-এর মধ্যে 64 নাম্বার আসে হচ্ছে এসব পার্ট থেকে, মানে এসব মানে কি, ওই তোদের 10টা চ্যাপ্টার আছে, ওই 10টা চ্যাপ্টার থেকে ওদের বুঝার পার্ট থেকে ওদের বেশি কোশ্চেন আসে, আর মুখস্থ করার পার্ট থেকে বা যদি মনে আসে, মুখস্থ করা তো শেষই হচ্ছে না, মুখস্থ করার পার্ট। বুনায়েসের স্ট্রাকচার আমি কি করবো জানে, সিম্পলি বলছি, বেস যদি সবার সেম হয়, বেস সবার সেম হোক। তুই ভাব ওয়েস্ট বেঙ্গল বোর্ড এমন একটা বোর্ড যার ওয়েবসাইটে গেলে সিলেবাস পাবি না। আচ্ছা সিলেবাস কোনো দেখেছিস ওয়েবসাইটে? কিছুই নেই ওয়েবসাইটে, সিলেবাস নেই, PDF সিলেবাস। তুই ক্লিক করবি, সিলেবাস কী লেখা জানিস? সিলেবাসের ওখানে দেখবি লেখা আছে বুকলেট অফ দ্য সিলেবাস ইজ অ্যাভেলেবেল অ্যাট দ্য সেলস কাউন্টার। এই হচ্ছে একটা বোর্ডের ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে লেখা আছে সিলেবাস কি, সিলেবাসে ক্লিক করে দেখায় যে অফিসিয়াল সিলেবাস ইজ অ্যাভেলেবেল অ্যাট দ্য সেলস কাউন্টার। এই হচ্ছে একটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অবস্থা। স্টুডেন্টের কথা ভাবেই না, সিম্পলি বলে দিলাম। আর বছরে একখানা পরীক্ষা নিয়ে কী হয়? টেস্ট পরীক্ষা, তত টেস্ট পরীক্ষার খাতা দেখায় না, তাহলে কী লাভ হচ্ছে বলতো?
নিজের জিনিস কিন্তু তোকে নিজের কাজটা নিজেকেই করতে হবে। সিবিএসসি আইএসসি বোর্ডে যাবি, ওদের সারা বছর ধরে পরীক্ষা হয়, সারা বছর ধরে পরীক্ষা হয়, ওরা প্রথম থেকেই জানে যে কীভাবে কীরকম কোশ্চেন অ্যান্সার ডিল করতে হবে। সারা বছর ধরে ওরা কোশ্চেন অ্যান্সার দেখে, খাতা দেখে যে কোথায় ভুল হচ্ছে। আর ওয়েস্ট বেঙ্গলে ওটা বছর সেরা টেস্ট পরীক্ষা হবে, সিলেবাস তো শেষ করার কোনো বালাই নেই স্কুলে। ফার্স্ট অফ অল গরমের ছুটি থাকে হচ্ছে 2.5 মাস, শীতকালের ছুটি থাকে 3 মাস, ঠিক আছে? গরম যত বাড়বে ছুটিও তত বাড়বে স্বাভাবিকভাবেই। আচ্ছা, সিলেবাস শেষ করা তো ওটা বাদই দিলাম, টেস্ট পরীক্ষার পরে তো খাতাটা ভাই দেখা, অন্তত খাতা দেখাতে গেলে স্যারদের এত করে বলতে হয়, স্যার ম্যাডামদের, তারপরেও স্যার ম্যাডামদের মর্জির উপর ডিপেন্ড করছে, খাতা দেখাবেই দেখাবে না। ডেঞ্জারাস সিচুয়েশন, স্পেশালি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। সেখান থেকে কিন্তু তোকে তোর নিজের কাজ করে বেরিয়ে যেতে হবে, কেউ কিন্তু ফিরে তাকাবে না, এটা হচ্ছে আসল ব্যাপার। উচ্চ মাধ্যমিকের পরে এই জিনিসটা রিয়েলাইজ করা যায়, ঠিক আছে? তো যাই হোক, চল 90 ক্রোমাইট হয়ে গেছে, 91 কেমনোফোরের ফোটা ফোটা ইথসেল হয়ে গেছে, 92। দেখ, অ্যাসিড মাধ্যমে K2CR2O7 এর সাথে KI এর বিক্রিয়ায় কোন বর্ণের গ্যাস উৎপন্ন হয়? এটা কোথায় আছে বলতো? এই K2CR2O7 এর যে রিয়াকশানগুলো আছে ওখানে পাবি, দেখবি CR2O7- এর সাথে দেখ I- এর রিয়াকশান পাচ্ছিস কোথাও? CR2O7- এর সাথে I- এর রিয়াকশান ইন H+, প্রোডাক্ট কী হয় বলতো? আয়োডিন, I2। দেখ, CR2O7- প্লাস H+ প্লাস I- রিয়াকশান মুখস্থ করেছিস না K2CR2O7 এর এইসব রিয়াকশান? দেখ ওখানে দেখ I2 একটা প্রোডাক্ট আছে, I- প্লাস H+ প্লাস CR2O7-2, I2 হচ্ছে প্রোডাক্ট, তাহলে I2 হয়। I2-র কালার কি? আয়োডিনের কালার হচ্ছে বেগুনি, লিখে রাখ I2-র কালার হচ্ছে বেগুনি, ভায়োলেট। ওকে, চল নেক্সট কোশ্চেন। ডি ব্লকভুক্ত প্রথম মৌলটির নাম ও পারমাণবিক সংখ্যা লেখো। কী হবে? ডি ব্লকভুক্ত প্রথম মৌলটির নাম ও পারমাণবিক সংখ্যা কী হবে? স্ক্যান্ডিয়াম, ঠিক আছে? অ্যাটমিক নাম্বার কত? 21, বোঝা গেছে? চল, এই ছিল হচ্ছে আমার ডি ব্লক, শেষ। নেক্সট এবার যাবো কোথায়? চল বার করবি আর বায়োমলিকুলস। বায়োমলিকুলসের পিডিএফটা আছে, আচ্ছা সব শেষ করে দেবো মার্কিং। বায়োমলিকুলস, চল বায়োমলিকুলস বার কর পিডিএফটা। কোশ্চেন নাম্বার লেখা না থাকলে নাম্বার দিয়ে দে। 83, আচ্ছা কোনটা আছে মার্ক করা? পলিমার কটা আছে? চল তাহলে পলিমারে যাই। পলিমার বার কর। পলিমারে কটা কোশ্চেন আছে? আছে হচ্ছে 50টা কোশ্চেন। আর প্রত্যেকটা বইয়ের পিছনে দেখ ছায়া প্রকাশনী, ছায়া প্রকাশনী তার ডেঞ্জারাস বই। সব কটা বই থেকে এদিক থেকে খামচে কিছু বার করেছে, দিয়ে একটা জগা খিচুড়ি মার্কা বই হয়েছে, দেখতে ভয়ঙ্কর। আর প্রতিটা বইয়ের পিছনে দেখ সৌরভ গাঙ্গুলি তোর জন্য দাঁড়িয়ে আছে, দেখেছিস? বইয়ের পিছনে পাতাটা বলটা দাদাগিরি হচ্ছে। চল পলিমারে কোনটা কোনটা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, বইতে নেই তাই তো? চল 1 নাম্বার কোশ্চেন, নিচের কোনটিকে প্রাকৃতিক রাবারের, এটা মার্ক করে রাখবি, ইম্পর্টেন্ট। হ্যাঁ হয়ে গেছে, অ্যান্সারটা কোনটা? অপশন বি, ঠিক আছে? এটা হচ্ছে আইসোপ্রিন, মনে আছে? আইসোপ্রিন। আর আইসোপ্রিন মানে কি বলতো? সিস আইসোপ্রিন হচ্ছে প্রাকৃতিক রাবার, সিস আইসোপ্রিন ছিল হচ্ছে আমার প্রাকৃতিক রাবার। কোশ্চেন নাম্বার 2, নাইলন 6,6 উৎপাদনে ব্যবহৃত মনোমার দুটি কী কী? আর 6,6 সংখ্যাটি কী নির্দেশ করে? এটা চলে যা। হ্যাঁ হয়ে গেছে। কত অবধি হয়েছিল বলতো তাহলে? এই দুটো হয়েছিল। ওকে চল নেক্সট হচ্ছে একটি সহপলিমারের উদাহরণ দাও এবং এর মনোমারগুলির নাম লেখো। পেজ নাম্বার চলে যা 961, আমি তোকে বলে দিচ্ছি 15.3.5, 15.3.5 সপলিমার, সহপলিমার, স আর সহ হয়ের ডিফারেন্স। 15.3.5 পেয়েছিস সবাই? কি আছে বলতো? সবাই আগে পেলে বলবি। আচ্ছা সবার স আর সহ। আচ্ছা দেখ, সপলিমারের আরেকটা নাম আছে হোমোপলিমার, মনে রাখবি কিন্তু। আর সহপলিমারের আরেকটা নাম আছে কোপলিমার, ঠিক আছে? কি বল? কোথায়? কত কত? 15.8 আছে তো? আছে, ওখানেও আছে, ওখানে ওর মধ্যে আবার ওটা প্রাকৃতিক রবারের পার্ট। দেখ 15.8,
যাই হোক, তুই আপাতত ডেফিনেশন মার্ক করছিস হচ্ছে 15.3.5 থেকে, ঠিক আছে? মার্ক করেছিস ডেফিনেশন মানে কি বলতো? স্বপলিমার মানে কি? দেখ, স্ব মানে হচ্ছে বেসিক্যালি নিজের নিজের মধ্যে খেলা হচ্ছে, মানে সিম্পলি তুই মাথায় রাখ, যার মধ্যে একটাই মনোমার থাকে তাকে বলা হচ্ছে স্বপলিমার, বুঝলি? দেখ ডেফিনেশন মধ্যে লেখা আছে, তোর কাজ হবে কি ডেফিনেশন মনে রাখা আর উদাহরণ মনে রাখা, কারণ কিন্তু উচ্চ মাধ্যমিকে কোশ্চেন এসছে উদাহরণ দিয়ে জিজ্ঞেস করেছে এটা কোন পলিমার হবে, ঠিক আছে? উদাহরণ দিয়ে জিজ্ঞেস করেছে কোন পলিমার হবে। আচ্ছা, উদাহরণের মধ্যে পিভিসিটা একটু মার্ক করে রাখতে, পিভিসিটা একটু স্পেশাল অ্যাটেনশন ওর দিকে, ঠিক আছে? পিভিসি হয়ে যায়, পিভিসি। আর বাকিগুলো তো মুখস্থ করছিস, পলিইথিলিন, পলিপ্রোপিলিন, পিভিসি, পলিস্টাইরিন। পলিপ্রোপিলিনটা ততটা মনে না রাখলে হবে, কিন্তু পলিইথিলিন, পিভিসি আর পলিস্টাইরিন মার্ক করা আছে বইতে, করেছিস মার্ক? আচ্ছা, পিভিসির ফুল ফর্ম কি বলতো? পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে? পলিভিনাইল ক্লোরাইড মানে কি? বেসিক্যালি একটা ভিনাইল ক্লোরাইড বারবার রিপিট হয়েছে, ওই জন্য ওটা হচ্ছে আমার পলিভিনাইল ক্লোরাইড, বোঝা গেছে? একটা মনোমেরিক ইউনিট বারবার রিপিট হয়েছে। ধরে নে তুই একটা অ্যামাইনো অ্যাসিড বারবার ধর যুক্তে যুক্তে কোনো প্রোটিন বানিয়েছে, ওটাকেই বলে হচ্ছে আমার বেসিক্যালি সহপলিমার, বোঝা গেল? হোমোপলিমার। তাহলে তুই কাজ হবে কি, নিচেরটাও মার্ক করে রাখা, সেটা হচ্ছে সহপলিমার, কোপলিমার। কোপলিমার মানে কি? দেখ ডেফিনেশনের মধ্যে লেখাই আছে, কীভাবে মনে রাখবি? আচ্ছা, কথাটার মানে কি বলতো? কোঅপারেশন। কোঅপারেশন মানে কি? সহযোগিতা, মানে আমিও মনোমার তুইও মনোমার, আমাদের মধ্যে খেলা হবে, আমরা বানাবো পলিমার, বুঝলি? তাহলে দুটো আলাদা আলাদা, একের বেশি মনোমার আমার একসাথে খেলে বানাচ্ছে হচ্ছে কোপলিমার, বোঝা গেছে? এক্সাম্পল হিসেবে মার্ক কর স্পেশাল অ্যাটেনশন এসবিআর, দেখতে পাচ্ছি এসবিআর, স্টাইরিন বিউটারাইন রাবার, দেখেছিস? মার্ক করেছিস? তারপরে দেখ এসএএন, স্যান, স্টাইরিন অ্যাক্রিলোনাইট্রাইল সহপলিমার, স্টাইরিন অ্যাক্রিলোনাইট্রাইল সহপলিমার, ক্লিয়ার? তো যাই হোক, চল, এটা ছিল হচ্ছে আমার পলিমার। আচ্ছা, তোর আরও একটা কাজ হবে, কোশ্চেন নাম্বার 4, বায়োডিগ্রেডেবল পলিমারটি হলো কোনটা? বায়োডিগ্রেডেবল পলিমার, পেজ নাম্বার চলে যা তুই 974, মানে যেখানে আছিস সেখান থেকে 13খানা পেজ সামনের দিকে এগিয়ে যা। তেরোটা পেজ সামনের দিকে এগিয়ে যা, মানে 15.11, 15.11 গেছিস? সবাই গেছিস?